আজকের ক্লাসে আমরা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি ডিসকাস করব, অর্থাৎ অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম ডিসকাস করতে হলে বা করার জন্য আমাদের একটা নতুন ফ্যাক্টর ভ্যান্ট অফ ফ্যাক্টর ইন্ট্রোডিউস করতে হবে এবং সেই ভ্যান্ট অফ ফ্যাক্টরটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা কলিগেটিভ প্রপার্টিগুলোকে প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি বিভিন্ন ইলেকট্রোলাইট বা বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ফিট করাতে পারবো, সেই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের আজকের ক্লাসে ডিসকাস করব। তো প্রথমত অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি শুরু করার আগে কলিগেটিভ প্রপার্টি রিলেটেড যে কথাগুলো আমার বলবার আছে সেই কথাগুলো হচ্ছে যে প্রত্যেকটা কলিগেটিভ প্রপার্টি পড়ানোর সময় সেই রিলেটেড রাউলস ল বা ভ্যান্ট অফ যে সূত্র আমরা পড়েছি সেইগুলো পড়ার সময় বলার সময় আমি প্রত্যেকটা ক্ষেত্রে একটা পার্টিকুলার বিষয়ের ওপর জোর দিয়েছিলাম, সেটা হচ্ছে যে সলিউটটা আমরা অ্যাড করছি সেই সলিউটটার চারটে নেচার, চারটে ক্যারেক্টারের ওপর আমরা জোর দিয়েছিলাম। সেইগুলো হচ্ছে প্রথমত সলিউটটা সলিড হতে হবে, নন ভোলাটাইল হতে হবে, নন ইলেকট্রোলাইট হতে হবে এবং নন অ্যাসোসিয়েটিভ হতে হবে, অর্থাৎ কঠিন, তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী এবং অসংযোজী। আমি বলেছিলাম যে আমরা কলিগেটিভ প্রপার্টি মেজার করার জন্য যে দ্রবণটা প্রিপেয়ার করছি সেই দ্রবণের মধ্যে বিশুদ্ধ দ্রাবকে আমরা যে দ্রাব পদার্থগুলো অ্যাড করব সেই দ্রাব পদার্থগুলোর কিন্তু এই চারটে ক্যারেক্টার বা চারটে পার্টিকুলার জায়গা কিন্তু থাকতেই হবে। এবার এই চারটে ক্যারেক্টার যদি কোনো একটা পার্টিকুলার সলিউট বা কোনো একটা পার্টিকুলার দ্রাব তার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যে কলিগেটিভ প্রপার্টিগুলো মেজার করব সেটা ধরো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হতে পারে, স্ফুটনাঙ্কের উন্নয়ন হতে পারে, হিমাঙ্কের অবনমন হতে পারে বা অবিশ্রবণ চাপ হতে পারে। তাহলে সেই কলিগেটিভ প্রপার্টিগুলো বা সেই সংখ্যাগত ধর্মগুলো কিন্তু নর্মাল বা স্বাভাবিক সংখ্যাগত ধর্ম হবে। কিন্তু যদি আমাদের দ্রাব পদার্থগুলো ওই চারটের মধ্যে থেকে যে কোনো একটাতে ভায়োলেট করে যায়, মনে করো তড়িৎ বিশ্লেষ্য হয়ে গেল বা মনে করো সংযোজী হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমরা যে কলিগেটিভ প্রপার্টিগুলো ক্যালকুলেট করব, যে কলিগেটিভ প্রপার্টিগুলো আমরা প্র্যাকটিক্যালি ক্যালকুলেট করব আর থিওরিটিক্যালি যেটা আমরা পাবো, সেই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স চলে আসবে এবং সেই ডিফারেন্সটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, সেই ডিফারেন্সটা কিন্তু আমাদের তোমার ওই দ্রাবের প্রকৃতিটা পরিবর্তন হওয়ার জন্য বা দ্রাবটা তড়িৎ বিশ্লেষ্য বা সংযোজী প্রকৃতির হয়ে যাওয়ার জন্যই কিন্তু হবে। এবং আমরা এই কলিগেটিভ প্রপার্টিগুলোকেই বলবো হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি বা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। অর্থাৎ খুব সহজ ভাষায় এক কথায় যদি বলতে হয়, একটা সেন্টেন্সে যদি বলতে হয় যে কোনো একটা কোনো একটা বিশুদ্ধ দ্রাবকের মধ্যে দ্রবীভূত দ্রাবটা যদি কোনো কারণে তড়িৎ বিশ্লেষ্য অথবা সংযোজী হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই উৎপন্ন দ্রবণটার যে কলিগেটিভ প্রপার্টি মেজার করব সেই কলিগেটিভ প্রপার্টিটাকেই আমরা অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি বা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম হিসেবে বলছি। তাহলে দেখো আমরা আজকে সবার প্রথম যেটা দিয়ে স্টার্ট করছি, দ্যাট ইজ অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। তো এই যে মনে করো অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, এই অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টির কিন্তু জেনারেলি দুটো, এই যে কলিগেটিভ প্রপার্টিটা অ্যাবনর্মাল হয় বা কলিগেটিভ প্রপার্টিটা অস্বাভাবিক হয়, দুটো জেনারেল কারণে আমরা কলিগেটিভ প্রপার্টির অ্যাবনর্মালিটি বা অস্বাভাবিকতা যেটা হয় সেটা দেখতে পাই। সেই দুটো আমি কি বললাম, দুটো কারণ হতে পারে। নাম্বার ওয়ান, এক হচ্ছে দ্রাবের বিয়োজন, বিয়োজন, অথবা ইংরেজিতে যদি আমরা এটাকে লিখি তাহলে আমরা বলবো ডিসোসিয়েশন অফ সলিউট পার্টিকলস, ডিসোসিয়েশন অফ সলিউট পার্টিকলস। আমি পুরোটাই বোঝাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। আর আরেকটা কি হতে পারে, আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে দ্রাবের সংযোজন, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সলিউট পার্টিকলস, অ্যাসোসিয়েশন অফ সলিউট পার্টিকলস। তাহলে আমি খুব পরিষ্কারভাবে, খুব পরিচ্ছন্নভাবে যেটা বুঝতে পারলাম যে এই যে মনে করো আমাদের অ্যাবনর্মাল মানে কলিগেটিভ প্রপার্টিটার অ্যাবনর্মালিটির কারণ, দুটো কারণে কলিগেটিভ প্রপার্টিটা অ্যাবনর্মাল হতে পারে। নাম্বার ওয়ান, যদি আমাদের
সলিউট পার্টিকেলসগুলোর ডিসোসিয়েশন হয়। নাম্বার 2, যদি আমাদের সলিউট পার্টিকেলসগুলোর অ্যাসোসিয়েশন হয়। এবার ব্যাপারটা কি, কিভাবে আমরা এই বিষয়টাকে এক্সপ্লেন করবো, দেখো খুব সুন্দরভাবে ভেঙে আমি পুরো ব্যাপারটাকে বোঝাবো। মনে করো, ধরো তুমি কোনো একটা দ্রবণ তৈরি করেছো, সেই দ্রবণে তুমি যে দ্রাবটা ব্যবহার করেছো সেই দ্রাবটা হচ্ছে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা খুব পরিষ্কারভাবে জানি যে সোডিয়াম ক্লোরাইড কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় বা নন ইলেকট্রোলাইট নয়। সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে যখনই তুমি দ্রবণের মধ্যে নিয়ে আসবে, সোডিয়াম ক্লোরাইড কি করবে, ভেঙে তৈরি করে ফেলবে হচ্ছে Na+ এবং Cl- আয়ন। অর্থাৎ তুমি থিওরিটিক্যালি অ্যাড করেছিলে কি, NaCl, মানে একটা মলিকিউল, একটা অণু, কিন্তু সেই অণুটা তড়িৎ বিশ্লেষ্য প্রকৃতির হওয়ার জন্য বা ইলেকট্রোলাইট হওয়ার জন্য দ্রবণে আসার সঙ্গে সঙ্গেই করেসপন্ডিং একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন উৎপন্ন করে ফেলেছে। অর্থাৎ তুমি থিওরিটিক্যালি ওই দ্রবণটার যে কলিগেটিভ প্রপার্টি মেজার করছো সেটা তো তুমি একটা NaCl মলিকিউলের জন্য মেজার করবে, কিন্তু সলিউশনে এসে গিয়ে NaClটা তো আর একটা NaCl হিসাবে নেই, ও তো ভেঙে দুটো টুকরো হয়ে গিয়ে Na+ এবং Cl- তৈরি করে ফেলেছে, তাই তো। এবং আমরা জানি যে কলিগেটিভ প্রপার্টি মানে হচ্ছে সেটা দ্রবণে দ্রবীভূত দ্রাব অর্থাৎ সলিড পার্টিকেলসের নাম্বারের উপর ডিপেন্ড করে। তাহলে তুমি থিওরিটিক্যালি ক্যালকুলেট করছো একটা NaCl মলিকিউলের জন্য, থিওরিটিক্যালি তুমি যেটা পেন আর পেপারে ক্যালকুলেট করছো, কিন্তু প্র্যাকটিক্যালি তুমি যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা তুমি তো আর NaCl মলিকিউলের জন্য পাবে না, সেই রেজাল্টটা তুমি কার জন্য পাবে, Na+ Cl-, কারণ NaClটা দ্রবণে গিয়ে দুটো টুকরো হয়ে গেছে। অর্থাৎ তুমি থিওরিটিক্যালি ক্যালকুলেট করছো একটা মলিকিউলের জন্য, কিন্তু প্র্যাকটিক্যালি তুমি রেজাল্ট পাবে দুটো আলাদা আয়ন যেহেতু তৈরি করে ফেলেছে দুজনের জন্য। তার মানে থিওরিটিক্যালি তুমি যদি রেজাল্টটা ক্যালকুলেট করে দেখো 5, প্র্যাকটিক্যালি তোমার রেজাল্টটা আসবে কিন্তু 10, কারণ তুমি তো থিওরিটিক্যালি ক্যালকুলেট করেছো একটা পার্টিকেলের জন্য, প্র্যাকটিক্যালি তো দুটো পার্টিকেলের জন্য রেজাল্ট দেবে, যেটা তোমার ইউরিয়ার ক্ষেত্রে হবে না। ইউরিয়া মানে মনে করো ধরো CONH2. এবার এ তো জলীয় দ্রবণে কোনোভাবে ভাঙবে না, তুমি যখন দ্রবণের মধ্যে ওকে ডিসলভ করবে, ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, ও দ্রবণের মধ্যে গিয়েও CONH2 এটা গঠন করেই থাকবে। তাই জন্য তুমি যখন আগে মানে একদম প্রথমে তুমি যখন অ্যাড করবে তখন তুমি একটা মলিকিউলই থিওরিটিক্যালি অ্যাড করেছো, প্র্যাকটিক্যালিও যে রেজাল্টটা তোমাকে দেবে সেটাও তোমাকে একটা মলিকিউলের জন্যই দেবে। সুতরাং তোমার কিন্তু কোনোভাবেই প্র্যাকটিক্যাল কলিগেটিভ প্রপার্টি আর থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টির মধ্যে ডিফারেন্স আসবে না। কারণ হচ্ছে তুমি এই যে ইউরিয়া যেটাকে তুমি কনসিডার করছো, এই ইউরিয়াটা হচ্ছে একটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বা নন ইলেকট্রোলাইট। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে দ্রবণে দ্রবীভূত দ্রাব বা সলিউট পার্টিকেল যদি কোনো কারণে তড়িৎ বিশ্লেষ্য প্রকৃতির হয়ে যায় বা ইলেকট্রোলাইট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল যে কলিগেটিভ প্রপার্টিটা আমরা পাবো আর থিওরিটিক্যালি যেটা পেন আর পেপারে ক্যালকুলেট করব, দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আসবে, এবং কলিগেটিভ অ্যাবনর্মালি মানে কলিগেটিভ প্রপার্টির অ্যাবনর্মালিটির এটা কিন্তু একটা কারণ, এটা কিন্তু একটা রিজন। মানে তুমি নর্মালি হয়তো NaCl ধরে ক্যালকুলেট করে যাচ্ছ, তোমার সাদা মনে কাদা নেই, কিন্তু NaClটা তো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা তো তোমাকে জানতে হবে। NaClটা যেহেতু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, জলীয় দ্রবণে গিয়ে Na+ Cl- তৈরি করে ফেলেছে, মানে তুমি অ্যাড করেছিলে একটা পার্টিকেল, কিন্তু ওটা অলরেডি ভেতরে গিয়ে দুটো পার্টিকেল হয়ে গেছে। তার মানে ও তো প্র্যাকটিক্যালি রেজাল্ট দেবে ওই দুটো আলাদা আলাদা পার্টিকেলের জন্য, কারণ কলিগেটিভ প্রপার্টি তোমার পার্টিকেলের সংখ্যার উপর ডিপেন্ড করে, পার্টিকেলটা কি কেন কিভাবে এলো সেসবের উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? এইবার ঠিক একই রকম ভাবে আমরা যদি অ্যাবনর্মালিটির সেকেন্ড রিজনটা দেখি, দ্যাট ইজ অ্যাসোসিয়েশন অফ সলিউট পার্টিকেলস, অর্থাৎ দ্রাবের সংযোজন। কিভাবে আমরা এটা বোঝাবো, মনে করো ধরো তুমি অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করলে কোনো একটা পার্টিকুলার সলিউশনের মধ্যে দ্রাব হিসেবে তুমি অ্যাড করেছো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তুমি কি করলে দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল অ্যাড করলে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড মলিকিউলের একটা টেন্ডেন্সি আছে। কি টেন্ডেন্সি দেখো, অ্যাসিটিক অ্যাসিডটাকে আমি একটু ওপেন করে লিখছি, CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড OH, এই দেখো CH3 COOH, ঠিক আছে। এবার ওই পাশেরটাকেও আমি ঠিক একই রকম ভাবে একটু ওপেন করে লিখছি, দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল। এইবারে কি হয়, এই যে দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল তুমি লিখেছো, এই দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকিউলের মধ্যে এখানকার হাইড্রোজেনটা এই অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন বন্ড করে, আর এখানকার হাইড্রোজেনটা এই অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন বন্ড করে, দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল জুড়ে যায়।
মানে তুমি বাইরে থেকে প্র্যাকটিক্যালি অ্যাড করেছিলে দুটো আলাদা আলাদা অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল, তাহলে তুমি দুজনের জন্য থিওরিটিক্যালি ক্যালকুলেট করছো যে দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল আছে, সেই অ্যাকর্ডিংলি তুমি ক্যালকুলেট করে কলিগেটিভ প্রপার্টিটা বার করলে, কারণ তুমি তো থিওরিটিক্যালি দুটোই অ্যাড করেছো। এবার প্র্যাকটিক্যালি গিয়ে দেখা যাচ্ছে ওরা সলিউশনের মধ্যে গিয়ে দুটো জুড়ে গেছে, মানে অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, সংযোজিত হয়ে গেছে। তার ফলে কি তুমি অ্যাড করেছিলে দুজন, কিন্তু তুমি যেটা পেলে সেটা তুমি কি পাবে, একজনের জন্য পাবে। অর্থাৎ যখন আমাদের সংযোজন বা অ্যাসোসিয়েশন হচ্ছে তখন আমাদের কিন্তু পরীক্ষালব্ধ বা প্র্যাকটিক্যাল যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা থিওরিটিক্যালের থেকে কম পাচ্ছি। কারণ থিওরিটিক্যালি আমি দুটো পার্টিকেল অ্যাড করেছিলাম, এবার সলিউশনে এসে ওরা অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, মানে একটা পার্টিকেল হয়ে গেছে, তাই প্র্যাকটিক্যালি তুমি যে রেজাল্টটা পাবে সেটা একটা পার্টিকেলের জন্য পাবে। দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু দেখতে পাবো যে প্র্যাকটিক্যাল কলিগেটিভ প্রপার্টি যেটা আমরা পাচ্ছি সেই কলিগেটিভ প্রপার্টিটা কিন্তু আমরা কম পাচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল? দিস ইজ অ্যানাদার রিজন ফর দ্য অ্যাবনর্মালিটি ইন কলিগেটিভ প্রপার্টিজ। ওকে, এবারে আমরা একটু ইন ডিটেলসে আসবো যে বিয়োজন হলে কিভাবে চেঞ্জ হবে, সংযোজন হলে কিভাবে চেঞ্জ হবে, কলিগেটিভ প্রপার্টিগুলোর কি ভ্যালু হবে। ক্লিয়ার? এবার তো আমি এই জায়গাটা একটু ক্লিন করছি। এবারে আমরা যেটা হেডিং করব, যে জায়গাটা এবার আমরা পড়বো সেটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। ভ্যান্ট অফ ফ্যাক্টর। তাহলে আমরা যেটাকে বাংলায় বলে হচ্ছে ভ্যান্ট অফ গুণক, ভ্যান্ট অফ গুণক। তাহলে আমরা খুব সিম্পলি যেটা দেখতে পাচ্ছি যে কোনো একটা দ্রবণের ক্ষেত্রে ব্যবহৃত দ্রাবটা যদি কোনোভাবে কোনো অবস্থাতে তড়িৎ বিশ্লেষ্য বা সংযোজী প্রকৃতির হয়ে যায়, তখনই আমাদের পরীক্ষালব্ধ কলিগেটিভ প্রপার্টি এবং তাত্ত্বিকভাবে প্রাপ্ত অর্থাৎ থিওরিটিক্যালি যেটা আমরা কলিগেটিভ প্রপার্টি ক্যালকুলেট করব সেই থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টিটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। এবং ডিফারেন্ট হয়ে যাওয়ার জন্য ধরো তুমি সেক্ষেত্রে একটা ফ্যাক্টরকে আমরা ইনক্লুড করব, সেই ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টর। দেখো ভ্যান্ট অফ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু, খুব সহজে আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টরের ডেফিনেশন দিতে পারি। ভ্যান্ট অফ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু, ভ্যান্ট অফ ফ্যাক্টরকে স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ভ্যান্ট অফ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু পরীক্ষালব্ধ, বা আমি এখানে লিখছি এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টি, এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টি বাই থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি। তাই তো? তাহলে আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, ভ্যান্ট অফ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টি বাই থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি। কি বললাম বোঝা গেল? তাহলে একটা জিনিস তোমরা খুব পরিষ্কারভাবে দেখো যে যদি আমাদের বিয়োজন হয়, যদি আমাদের বিয়োজন অর্থাৎ ডিসোসিয়েশন হয়, মানে যে কেসটা আমরা প্রথমে বললাম যে NaCl অ্যাড করেছি সেটা ভেঙে গিয়ে Na+Cl- তৈরি করে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বললাম যে যদি আমাদের বিয়োজন হয় তাহলে পরীক্ষালব্ধ মান থিওরিটিক্যাল ভ্যালুর থেকে বেশি হয়ে যাবে। তাহলে সুতরাং সেক্ষেত্রে আমি বলতে পারছি যে এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টি ইজ গ্রেটার দ্যান থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি। এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টি ইজ গ্রেটার দ্যান থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি। তাই তো? মানে এক্সপেরিমেন্টাল প্রপার্টিটা আমাদের থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টির থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কি দেখেছি, এক্সপেরিমেন্টাল বাই থিওরিটিক্যাল। এবারে এক্সপেরিমেন্টাল মানে এটা ভগ্নাংশের কি লব, অর্থাৎ নিউমারেটর। তাহলে লব যদি বড় হয় ভগ্নাংশের ভ্যালুটা কি হয়ে যায়, একের থেকে বেশি হয়ে যায়। সুতরাং এক্ষেত্রে আমরা যে ইনফরমেশনটা লিখতে পাচ্ছি, অর্থাৎ যদি আমাদের বিয়োজন হয় তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমরা কিন্তু মাথায় রাখো এবং বুঝে নাও পুরো ব্যাপারটা। আমি আবার রিপিট করছি, আবার বোঝাচ্ছি, কোনো কনফিউশন রাখার কোনো জায়গাই নেই।
যে যদি আমাদের বিয়োজন বা ডিসোসিয়েশন হয়, যেটা আমরা একটু আগেই বললাম, যে তুমি অ্যাড করেছিলে NaCl, তাহলে তুমি একটা পার্টিকেলের জন্য কলিগেটিভ প্রপার্টি ক্যালকুলেট করছো, কিন্তু NaCl তো সলিউশনে গিয়ে ভেঙে গিয়ে তোমার Na+Cl- তৈরি করে ফেলেছে, তাহলে তোমার প্র্যাকটিক্যালি যে রেজাল্টটা দিচ্ছে সেটা তো দুটো আয়নের জন্য দিচ্ছে। তাহলে তুমি থিওরিটিক্যালি ক্যালকুলেট করছো একটা মলিকিউলের জন্য, প্র্যাকটিক্যালি রেজাল্ট পাচ্ছ দুটো আয়নের জন্য। তাহলে কলিগেটিভ প্রপার্টি তো সংখ্যার উপর ডিপেন্ড করে, নাম্বারের উপর ডিপেন্ড করে। তার মানে ডেফিনেটলি তোমার প্র্যাকটিক্যালি যে ভ্যালুটা পাচ্ছ বা এক্সপেরিমেন্টালি যে ভ্যালুটা পাচ্ছ সেটা বেশি পাবে, যেহেতু দুটো আয়নের জন্য পাচ্ছ। দ্যাট ইজ ওয়াই আমি বলতে পারছি যে যখনই বিয়োজন হচ্ছে তখন আমাদের এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টির ভ্যালুটা থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টির ভ্যালুর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এই আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কি, এক্সপেরিমেন্টাল ভ্যালু বাই থিওরিটিক্যাল ভ্যালু। অর্থাৎ এক্সপেরিমেন্টাল ভ্যালুটা হচ্ছে এই ভগ্নাংশের লব, মানে নিউমারেটর। তাহলে কোনো একটা ভগ্নাংশের লব যখন হরের থেকে বড় হয়ে যায় তখন অটোমেটিক্যালি সেই ভগ্নাংশের মানটা কিন্তু গ্রেটার দ্যান 1 হয়, একের থেকে বড় হয়। দ্যাট ইজ ওয়াই আমি বলে দিলাম যে বিয়োজনের ক্ষেত্রে আমাদের এই ভ্যান্ট অফ ফ্যাক্টরের ভ্যালুটা কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান 1, অর্থাৎ I ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1। ক্লিয়ার? বোঝা গেল? এবারে দেখো, যদি সংযোজন হয়, অর্থাৎ যদি অ্যাসোসিয়েশন হয়, অ্যাসোসিয়েশন মানে আমি কি দিয়ে দেখালাম, দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল দিয়ে তোমাদের দেখানো হয়েছে যে দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল আমি এইভাবে অ্যাড করেছিলাম, কিন্তু ওরা মিডিয়ামে গিয়ে কি হয়ে গেছে, অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, লাইক দিস, লাইক দিস। ওকে, এবার যেহেতু ওরা অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, তাহলে তুমি অটোমেটিক্যালি কি, তুমি দুটো পার্টিকেল অ্যাড করেছে থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি তুমি রেজাল্ট পাচ্ছ একজনের জন্য। তার মানে এক্ষেত্রে আমার কি হবে, এক্ষেত্রে আমার হয়ে যাবে এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টি ইজ লেস দ্যান থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এই ভগ্নাংশের হরটা বড় হয়ে গেল, ডিনোমিনেটরটা বড় হয়ে গেল। তাহলে হর যদি বড় হয়ে যায় কোনো একটা ফ্র্যাকশনের ক্ষেত্রে, অবভিয়াসলি সেই ফ্র্যাকশনের ভ্যালুটা কি হয়ে যাবে, আমার লেস দ্যান 1 হয়ে যাবে। দেয়ারফর I উইল বি লেস দ্যান 1। অ্যান্ড এটাও কিন্তু একটু ভালো করে মনে রাখবে যে আমাদের যখন বিয়োজন হচ্ছে বা ডিসোসিয়েশন হচ্ছে তখন ভ্যান্ট অফ ফ্যাক্টরের ভ্যালু I গ্রেটার দ্যান 1, যখন সংযোজন হচ্ছে তখন ভ্যান্ট অফ ফ্যাক্টর I এর ভ্যালু ইজ লেস দ্যান 1। এবং একটা ব্যাপার তোমরা খুব পরিষ্কারভাবে মাথায় রাখো যে ভ্যান্ট অফ ফ্যাক্টর মানে কিন্তু কেউ এই জায়গাটা গুলিয়ে ফেলবে না, অনেকে এটা গুলিয়ে ফেলে। ভ্যান্ট অফ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টি বাই থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি। কি বললাম বোঝা গেল? এবার তুমি যদি এইটাকে উল্টে ফেলো, কোনো কারণে যদি মিস্টেক করো, কনফিউশন হয়, এটা যদি ভগ্নাংশটাকে উল্টো লেখো, তার মানে কিন্তু দেখতেই পাবে যে তোমার I এর ভ্যালুগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সুতরাং ভ্যান্ট অফ ফ্যাক্টরের ডেফিনেশনটা খুব পরিষ্কারভাবে মনে রাখবে, দিস ইজ এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টি বাই থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি। ক্লিয়ার? বোঝা গেল? অর্থাৎ পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম বাই তাত্ত্বিক সংখ্যাগত ধর্ম। আই থিঙ্ক বাংলার থেকে ইংরেজিটা বেশি সহজ হবে এই ক্ষেত্রে। তো এটা হয়ে গেল আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টর। এবারে বিষয়টা হচ্ছে যে এই যে ভ্যান্ট অফ ফ্যাক্টর, এই ভ্যান্ট অফ ফ্যাক্টরগুলোকে আমরা তাহলে কিভাবে ক্যালকুলেট করব। আর আমরা নর্মাল কলিগেটিভ প্রপার্টির যে ফর্মুলাগুলো শিখেছি, নর্মাল কলিগেটিভ প্রপার্টির যে ফর্মুলাগুলো আমরা শিখেছি, তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টরটা ইনক্লুড করলে সেই ফর্মুলাগুলো কীরকম গিয়ে দাঁড়াবে, খুব সহজ গিয়ে দাঁড়াবে। এবার আমি একটু ফর্মুলাগুলো একবার লিখবো। আমি এই জায়গাটা ক্লিন করছি, এই জায়গাটা আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, আমি ক্লিন করে দিলাম। তো দেখো, নাম্বার 1, প্রথম আমরা যে কলিগেটিভ প্রপার্টিটা মানে পড়েছিলাম, দ্যাট ইজ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার অথবা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ফর্মুলাটা P0 - P বাই P0 ইজ ইকুয়াল টু x2, এরকম একটা ফর্মুলা ছিল।
তাই তো? তোমার ভ্যান্ট অফ ফ্যাক্টরটা এই জায়গায় ইনক্লুড হয়ে যাবে। মানে তোমার যদি অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টির ক্ষেত্রে তুমি যখন রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ক্যালকুলেট করবে, তখন তোমার ফর্মুলাটা জাস্ট চেঞ্জ হবে, P0 মাইনাস P বাই P0 ইজ ইকুয়াল টু I ইন্টু X2। ক্লিয়ার? বোঝা গেল? ভ্যান্ট অফ ফ্যাক্টরটা তখন তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে। কিভাবে ক্যালকুলেট করবে ভ্যান্ট অফ ফ্যাক্টর সেই ব্যাপারে আমি আসছি, ঠিক আছে? ফর্মুলাটা কিভাবে আমরা রিরাইট করব ইউজিং ভ্যান্ট অফ ফ্যাক্টর সেটা আমি কিন্তু বলে দিলাম, লাইক দিস। ওকে, এবারে আমরা চলে আসব 2 নম্বর কলিগেটিভ প্রপার্টি যেটা আমরা পড়েছি, দ্যাট ইজ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অথবা স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে এই যে আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন পড়েছি, ফর্মুলা আমরা কি পড়েছি? ডেল টিবি। ফর্মুলাটা আমরা পড়েছি ডেল টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। এবার ভ্যান্ট অফ ফ্যাক্টরটা যখন ইনক্লুডেড হবে, জাস্ট ভ্যান্ট অফ ফ্যাক্টরটা মানে এখানে তোমার একটা ইন্ট্রোডিউস করে দেবো আমি ভ্যান্ট অফ ফ্যাক্টর। অর্থাৎ অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি মানে যদি কোনো কারণে আমার দ্রাবটা তড়িৎ বিশ্লেষ্য প্রকৃতির হয়ে যায় বা সংযোজী প্রকৃতির হয়ে যায়, তখন তুমি স্ফুটনাঙ্কের উন্নয়ন ক্যালকুলেট করার জন্য বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ক্যালকুলেট করার জন্য কিন্তু এই ফর্মুলাটা ইউজ করবে। তখন কিন্তু তোমাকে আইটা ইনক্লুড করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? এবারে তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে, অনেকের কাছে ক্লিয়ারও হয়ে যেতে পারে, তাও আমি একবার বলে দিচ্ছি। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে নর্মাল কলিগেটিভ প্রপার্টিগুলোর ক্ষেত্রে আমরা আইটা ব্যবহার করছি না কেন? তাহলে নর্মাল কলিগেটিভ প্রপার্টি মানে তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালু সেম, কোনো রকম কোনো ডিফারেন্স হবে না। আর আই ইজ ইকুয়াল টু কি? এক্সপেরিমেন্টাল ভ্যালু বাই থিওরিটিক্যাল ভ্যালু। তাহলে দুটো ভ্যালু যদি সমান হয়ে যায়, আই এর মান কত হবে? 1 হবে। তাই জন্য আমরা নর্মাল কলিগেটিভ প্রপার্টিতে আই ব্যবহার করিনি। অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিগুলোর ক্ষেত্রে অর্থাৎ দ্রাবটা যদি তড়িৎ বিশ্লেষ্য বা সংযোজী প্রকৃতির হয়, তখন কিন্তু আমাদের আইটা ব্যবহার করতেই হবে, কারণ সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আইটা আমার আইদার গ্রেটার দ্যান 1 হবে অর লেস দ্যান 1 হবে। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর কলিগেটিভ প্রপার্টিটাতে চলে আসবো, দ্যাট ইজ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অথবা হিমাঙ্কের অবনমন। আশা করি তোমরা কি লিখবো আমি ফর্মুলাটা বুঝতে পেরেই গেছো। নর্মালি আমরা ফর্মুলাটা কি লিখি? ডেল টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1, তাই তো? তাহলে এই জায়গায় আমরা কি লিখবো? একটা আই ইন্ট্রোডিউস করব, নাথিং এলস। ক্লিয়ার? বোঝা গেল? 4 নম্বর কলিগেটিভ প্রপার্টি যেটা আমরা পড়েছি, দ্যাট ইজ অসমোটিক প্রেসার, অর্থাৎ অভিস্রবণ চাপ। এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আমরা কি পড়েছি? এক্ষেত্রে আমরা আমাদের ফর্মুলাটা পড়েছি হচ্ছে পাই ইজ ইকুয়াল টু সি, সরি আমি একবার ডিরেক্ট ফর্মুলাটা দিচ্ছি, WRT বাই M ইন্টু V, তাই তো? আমরা এখানে যখনই অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি ক্যালকুলেট করব, আমরা এখানে জাস্ট আইটাকে ইন্ট্রোডিউস করব। তাহলে আমরা আমাদের 4টে কলিগেটিভ প্রপার্টি পেলাম: রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেসার। এবং 4টের ক্ষেত্রে যখন তুমি অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি ক্যালকুলেট করবে বা 4টের ক্ষেত্রেই যখন তুমি ভ্যান্ট অফ ফ্যাক্টরটাকে ইন্ট্রোডিউস করবে, তোমরা কিন্তু এইভাবে ইন্ট্রোডিউস করবে। বুঝতেই পারছো, তোমাকে এইটা আলাদা করে মুখস্থ রাখার কোনো জায়গা নেই। যখনই তোমাকে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি ক্যালকুলেশনের ব্যাপার চলে আসবে, তখন তুমি জাস্ট আইগুলোকে মাল্টিপ্লাই করে দেবে, ব্যাস মিটে গেল। ক্লিয়ার? বোঝা গেল? এবারে আমরা চলে আসব, তাহলে এই যে আইটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, আইটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। দেখো আমি এই জায়গাটা ক্লিন করছি। তাহলে এই যে আমার আই এর ব্যাপার বা আই এর যে যাবতীয় জিনিসপত্র বা আই রিলেটেড কনসেপশনটা আমার কোন জায়গা থেকে প্রথম আসবে? আই রিলেটেড কনসেপশনটা কিন্তু আমার আসবে সবার প্রথম হচ্ছে তোমার যদি দ্রাবটা বিয়োজন মানে যদি তোমার দ্রাবটা তড়িৎ বিশ্লেষ্য হয় অথবা সংযোজী হয়, তখন আমার মানে সেই জায়গা থেকেই আমার এই ব্যাপারটা আসবে। প্রথমত একটা জিনিস খুব পরিষ্কারভাবে তুমি দেখো যে মনে করো ধরো আমার দ্রাবটা হচ্ছে বিয়োজিত হচ্ছে, অর্থাৎ ডিসোসিয়েশন হচ্ছে।
সেক্ষেত্রে আমরা একটা জিনিস খুব সুন্দরভাবে ক্যালকুলেট করতে পারবো, দ্যাট ইজ বিয়োজন মাত্রা। এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে, বিয়োজন মাত্রা অথবা ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এই বিয়োজন মাত্রা যেটাকে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি, আলফা ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে i-1 বাই n-1। এবার এখানে nটা কি? nটা হচ্ছে n ইজ ইকুয়াল টু হচ্ছে বিয়োজিত অণু বা বিয়োজিত আয়নের সংখ্যা, বিয়োজিত আয়নের সংখ্যা। আর বিয়োজন মাত্রা বলতে আমরা কি বুঝছি, যে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা দ্রবণে কত শতকরা কত পার্সেন্ট শতকরা কত অংশ বিয়োজিত হয়েছে। কি বললাম বোঝা গেল? বা কত পার্সেন্ট ওই ইলেকট্রোলাইটটা বিয়োজিত হয়েছে, সেটা হচ্ছে আমার বিয়োজন মাত্রা। দেখো আমি একটা খুব সিম্পল ক্যালকুলেশন দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তোমাকে হয়তো বলে দিল কোন একটা দ্রবণে NaCl 90% বিয়োজিত হয়ে আছে, 90% বিয়োজিত হয়েছে। তোমাকে ক্যালকুলেট করতে বললো I কত। এই ফর্মুলা ইউজ করে তুমি খুব সহজেই ভ্যান অফ ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারছো NaCl এর ক্ষেত্রে। দেখো কিভাবে ক্যালকুলেট করতে পারবে। প্রথমত হচ্ছে NaClটা ভেঙে গিয়ে কি তৈরি হয়, Na প্লাস Cl মাইনাস। সুতরাং NaCl এর বিয়োজনে উৎপন্ন আয়নের সংখ্যা কটা? দুটো। তাহলে তোমার n ইজ ইকুয়াল টু হয়ে গেল 2। আর আলফার ভ্যালু প্রশ্নে তোমার কত বলা আছে? আলফার ভ্যালু প্রশ্নে বলা আছে 90%, অর্থাৎ 90/100। তাহলে তোমাকে কি ক্যালকুলেট করতে হবে? আইটা ক্যালকুলেট করতে হবে। তুমি ফর্মুলায় জাস্ট বসিয়ে দাও, আলফা ইজ ইকুয়াল টু i-1 বাই n-1। তাহলে 90/100 ইজ ইকুয়াল টু i-1 বাই 2-1। তাহলে তোমার এই দিকটা কত হয়ে যাচ্ছে? 1 আমি ডিরেক্ট করে দেবো, ঠিক আছে ছাড়ো, 0.9 বাই ইজ ইকুয়াল টু i-1 বাই 1। তাহলে তোমার এটা হয়ে যাচ্ছে I ইজ ইকুয়াল টু 1.9। I ইজ ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে 1.9। তাহলে দেখো এটা আমার কি একটা বিয়োজনের কেস, মানে বিয়োজিত হয়েছে। I এর ভ্যালু তুমি কত পেলে? 1.9। তাহলে দেখো I গ্রেটার দেন 1 পেয়েছো। আমি বলেছিলাম যে যখনই আমাদের বিয়োজন হবে তখনই কিন্তু আমরা আমাদের ভ্যান অফ ফ্যাক্টর বা I এর ভ্যালুটা গ্রেটার দেন 1 পাবো, মোর দেন 1 পাবো। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার আমি বিয়োজন রিলেটেড একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন বলবো, এই জায়গাটা আমি ক্লিন করছি। সব সময় এটা তোমরা মনে রাখবে, এটা তোমাদের প্রুফ করতে বলে, মাইন্ড ইট, খুব ইম্পর্টেন্ট একটা ফর 100% ডিসোসিয়েশন, ফর 100% ডিসোসিয়েশন মানে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি 100% ডিসোসিয়েটেড হয়, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি রিলেশনে আসতে পাচ্ছি। আলফা ইজ ইকুয়াল টু কত? আমার i-1 বাই n-1। তাহলে আমার আলফাটা 100% প্রশ্নে বলে দিয়েছে। তাহলে I এর ভ্যালু, তাহলে আমি I আর nটাকে এরকম রেখে দিলাম। তাহলে এই জায়গাটা তো আমার কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পাচ্ছি? i-1 ইজ ইকুয়াল টু n-1। তাহলে আমার I ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? n। তাহলে দেখো যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ 100% বিয়োজিত হয়, 100% বিয়োজিত হয়, তাহলে সেক্ষেত্রে সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার ক্ষেত্রে বিয়োজিত অণু বা আয়নের সংখ্যাটাই কিন্তু ভ্যান অফ ফ্যাক্টরের সঙ্গে সমান হয়ে যায়। মাইন্ড ইট, আবার বলছি, কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি 100% বিয়োজিত হয় বা 100%ই যদি ডিসোসিয়েট করে যায়, তাহলে সেক্ষেত্রে বিয়োজিত অণু বা আয়নের সংখ্যাটাই কিন্তু ভ্যান অফ ফ্যাক্টরের সঙ্গে সমান হয়ে যায়। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট এবার আমরা চলে আসব
তাহলে আমরা বিয়োজন মাত্রা রিলেটেড এই ব্যাপারটা বুঝলাম এবং বিয়োজন মাত্রা রিলেটেড এই ফর্মুলাটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। তো যে অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা বিয়োজিত হচ্ছে বা বিয়োজিত হবে এইরকম ঘটনা থাকবে, তখন তোমাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে যেটা এত % বিয়োজিত হয়েছে, অর্থাৎ আলফাটা তোমাকে বলে দেওয়া থাকবে। তখন তুমি অটোমেটিক্যালি সেই মেটেরিয়ালটা, যেমন এখানে NaCl বলা থাকলে Na+Cl-, সেটা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলা থাকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি তোমাকে দেওয়া থাকে, মনে করো সে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, তাহলে সেটা ভেঙে গিয়ে তোমার কি হয় Ca2+ 2OH-, তাহলে এক্ষেত্রে তোমার নাম্বার অফ আয়ন টোটাল কটা? 3টে, একটা Ca2+, 2টো OH-, তখন তুমি n এর জায়গায় 3 বসাবে, বসিয়ে আইটাকে ক্যালকুলেট করে ফেলবে খুব ইজিলি। আমরা নিউমেরিক্যাল প্রবলেমসে আসবো, তখন আমাদের কাছে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ক্লিয়ার? নেক্সট এবার আমরা চলে আসব সংযোজন মাত্রা বা যদি অ্যাসোসিয়েশন হয়, আমি এই জায়গাটা ক্লিন করছি। দু নম্বর মানে এরপরে আমি যে জায়গাটা আসবো দ্যাট ইজ অ্যাসোসিয়েশন যখন হবে, অর্থাৎ আমি এক্ষেত্রে যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে সংযোজন মাত্রা বা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। হোয়াট ইজ ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বা সংযোজন মাত্রা বলতে আমরা কি বুঝি? এটাকে আমরা x দিয়ে রিপ্রেজেন্ট করি এবং x ইজ ইকুয়াল টু ফর্মুলাটা হচ্ছে আমাদের I-1/1/n-1 মাইন্ড। এই এনটা কিন্তু ঠিক সিমিলারলি একই ব্যাপার, যেমন আমি অ্যাসিডিক অ্যাসিডের কথা বলেছিলাম। অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, দুটো অ্যাসিডিক অ্যাসিড মলিকিউল সংযোজিত হয়ে যায়, তাই তো? তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার n এর ভ্যালু হয়ে যাবে 2, n এর ভ্যালু কিন্তু হয়ে যাবে 2। তাহলে আমি একটা খুব সিম্পল জিনিস একটু ক্যালকুলেট করে দেখাই যে আইটা <1 হচ্ছে কিনা। মনে করো আরবিটারি তুমি ধরে নাও যে এইটাও ধরে নাও 90% অ্যাসোসিয়েটেড হচ্ছে, তাহলে তোমার x ইজ ইকুয়াল টু কি, সংযোজন মাত্রা বলে দিয়েছে 90%, আর ও কতগুলো মলিকিউল জুড়ে যায়, দুটো মলিকিউল, তার মানে n এর ভ্যালু 2। তাহলে তোমাকে কি করতে হবে, আইটা ক্যালকুলেট করতে হবে। তাহলে তুমি x ইজ ইকুয়াল টু কি লিখতে পারবে, I-1/1/2-1, আর এই জায়গাটা তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 90/100, তাই তো? তাহলে তোমার এই জায়গাটা থাকছে 0.9 ইন্টু তোমার এখান থেকে -½ একটা আসছে ইজ ইকুয়াল টু I-1, তাই তো? তাহলে তোমার ওটা কত হয়ে যাচ্ছে, 0.9 ইন্টু 0.5, 0.45, তাহলে -0.45 প্লাস 1 ইজ ইকুয়াল টু I। তাহলে তোমার আনসার হয়ে যাচ্ছে I এর ভ্যালু 0.55। দেখো তাহলে আমার এক্ষেত্রে I এর ভ্যালু আমি কত পেলাম, যদি 90% সংযোজিত হয়, যদি আমার অ্যাসিটিক অ্যাসিড বা যদি আমার এই অ্যাসিটিক অ্যাসিড মলিকিউলটার দুটো মলিকিউল জুড়ে সংযোজিত হয়, তাহলে সেক্ষেত্রে n এর ভ্যালু 2, এবং বলা হচ্ছে যে ও 90% অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, বাকি 10% ফ্রি আছে। তাহলে 90% যদি অ্যাসোসিয়েটেড হয়ে যায়, তাহলে সংযোজন মাত্রা বা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনটা হচ্ছে আমার 90%। আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি ভ্যান্ট অফ ফ্যাক্টর কত ক্যালকুলেট করলাম, 0.55। অর্থাৎ তুমি দেখো যখনই সংযোজন হবে তখনই কিন্তু আমার I এর ভ্যালু <1 হবে। আমরা এইভাবে কিন্তু যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি বলে দেওয়া থাকে সংযোজিত হচ্ছে বা বিয়োজিত হচ্ছে, আমরা খুব সহজেই কিন্তু ভ্যান্ট অফ ফ্যাক্টরটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট এবার দেখো, তাহলে আমরা আমাদের অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি বা অস্বাভাবিক সংখ্যাগত ধর্মটা পড়লাম, এবং অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি রিলেটেড কিভাবে আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টরটাকে ক্যালকুলেট করব, কিভাবে আমরা আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন থেকে ভ্যান্ট অফ ফ্যাক্টর ক্যালকুলেট করব, এই সমস্ত বিষয়গুলোতে আসলাম। ক্লিয়ার? আমি আজকে ইচ্ছে করেই অসমোটিক প্রেসারের কোনো নিউমেরিক্যাল প্রবলেমস রাখিনি, তার কারণ আজকের ক্লাসটা আমি ভ্যান্ট অফ ফ্যাক্টর রিলেটেডই করাতে চাইছিলাম। আমরা আমাদের নেক্সট ক্লাসে অসমোটিক প্রেসার রিলেটেড অঙ্ক এবং ভ্যান্ট অফ ফ্যাক্টর রিলেটেড অঙ্ক করব। তার সঙ্গে আমরা যেটা করব, যেটা তোমরা আমাকে দু একজন বলেছো, হেনরিজ ল, যেটা আমি পড়াইনি, চ্যাপ্টারের মাঝখানে একটা জায়গায় হেনরিজ ল ছিল যেটা আমি স্কিপ করে রেখেছি, ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমার এই নিউমেরিক্যাল পার্টগুলো শেষ হয়ে গেলে আমি হেনরিজ লটা পড়াবো। মানে আরও একটা ক্লাস আমরা করব হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেমসের ওপর, সেটা হচ্ছে শুধুমাত্র অসমোটিক প্রেসার এবং
ভ্যান্ট অফ ফ্যাক্টর বা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি রিলেটেড। তাহলে আমাদের মানে পড়ানোর পার্টটা শেষ। এবার আমি নিউমেরিক্যাল ওটা করে নিলে আমার ওই দিকটা শেষ হয়ে যাচ্ছে, বাকি থাকছে শুধু হেনরিজ ল, যেটা আমরা আমাদের তারপরের ক্লাসে আসবো। আর দুটো ক্লাসে আমরা আমাদের সলিউশনটাকে কমপ্লিটলি শেষ করব। ওকে, আজকের ক্লাস এই অবধি। তোমরা বাড়িতে আমাকে যারা হোমওয়ার্কগুলো পাঠিয়েছো, আমি আজকেই তোমাদের হোমওয়ার্ক চেক করে পাঠিয়ে দিচ্ছি বা সলভটা পাঠিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি চেষ্টা করছি যে আজকেই তোমাদের সলিউশনের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়ার, কারণ যেহেতু আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা হিমাঙ্কের অবনমন বা স্ফুটনাঙ্কের উন্নয়ন এই রিলেটেড অঙ্ক বা এই রিলেটেড বিভিন্ন বিষয়গুলো আমাদের হয়ে গেছে, তাই আমরা যদি ওই মানে অ্যাসাইনমেন্টটা তোমরা যদি এখন থেকে শুরু করে দাও, তাহলে অনেকটা তাড়াতাড়ি তোমরা শেষ করতে পারবে। ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ।